একসময় কট্টর আওয়ামীপন্থী ছিলেন। আওয়ামীপন্থী থেকে আওয়ামী মন্ত্রীদের সঙ্গে ঘনিষ্ঠ থেকে নানা স্বার্থ উদ্ধার করেছেন। আওয়ামী লীগের মানে যে ভরাডুবি হলো 2024-এর 5 আগস্ট, সেই ভরাডুবির পরে হঠাৎ করে কট্টর আওয়ামী বিরোধী হয়ে গেলেন এবং কট্টর ডানপন্থী ইসলামপন্থী হয়ে গেলেন। এবং দেখা গেল যে এই যে বিগত নির্বাচনে, সেই নির্বাচনে তিনি অভিযোগ রয়েছে যে এখানে ডানপন্থার লোকদের তিনি পৃষ্ঠপোষকতা করেছেন এবং বিএনপি বিরোধী যত কন্টেন্ট প্রচারের জন্য যত কন্টেন্ট, সেই কন্টেন্টগুলো তার অধীনেই নির্মিত হয়েছে এবং সেখানে শত কোটি হাজার কোটি টাকার একটা খেলা হয়েছে। এই অভিযোগগুলো অনেকেই তার বিরুদ্ধে করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি শুরু হয়েছে যে তিনি যেন সেফ এক্সিট নিতে না পারেন। এই ব্যাপারগুলোর মাঝেই আমরা দেখছি যে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে অলরেডি তারেক রহমানের যে সবার আগে বাংলাদেশ, সেই স্লোগানে নিজেকে সামিল করার চেষ্টা করছেন এবং এখন বিএনপিপন্থী হওয়ার চেষ্টা করছেন। এক অঙ্গে বহু রূপ আমরা দেখছি। বলছি আমাদের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীর কথা। মোস্তফা সরোয়ার ফারুকী শনিবার বিকেল নামে একটি সিনেমা তৈরি করেছেন। অনেক আগে সিনেমা তৈরি করেছেন, যেটা গুলশানে হলি আর্টিজান বোমা হামলার উপরে নির্মিত সিনেমা। সেই সিনেমা আওয়ামী লীগ সরকার কেন মুক্তি দিচ্ছে না, তার জন্য এহেন কোনো লেখালেখি, এহেন কোনো কর্মকাণ্ড নাই যা তিনি করেননি। অথচ তিনি 1.5 বছর ক্ষমতায় থাকলেন, সেই 1.5 বছরে সিনেমাটা তিনি মুক্তি দিলেন না কিংবা দিতে পারলেন না। সেই নিয়েও প্রশ্ন উঠেছে, কেন তিনি নিজে যখন সংস্কৃতি মন্ত্রী তখন শনিবার বিকেল সিনেমাটা মুক্তি দিতে পারলেন না। যে মুক্তি শেখ হাসিনা সরকার দিচ্ছে না বলে অভিযোগ করে গলা ফাটিয়েছেন আওয়ামী লীগের আমলে, আওয়ামী লীগের শেষের দিকে। চলুন একটু জেনে দেখি মোস্তফা সরোয়ার ফারুকী সম্পর্কে কি অভিযোগগুলো আসছে এবং কিভাবে তিনি ফেসবুক স্ট্যাটাস দিয়ে এখন বিএনপিপন্থী হওয়ার চেষ্টা করছেন। অনেকে এই আলোচনাও করছেন যে বিএনপির নতুন সরকারের মন্ত্রী হয়ে গেলেও আশ্চর্য হবার কিছু থাকবে না। এভাবেই কি আমাদের রাজনীতিবিদদের মতো আমাদের সংস্কৃতি অঙ্গনের লোকগুলোও নিজেদের রং বদলায় প্রতিনিয়ত? সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম মোস্তফা সরোয়ার ফারুকীর কথা। আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের মন্ত্রীদের সঙ্গে তার ঘনিষ্ঠতা একেবারে প্রকাশ্য। এটা অভিযোগ না, এটা তার ফেসবুক স্ট্যাটাসেই মানে একেবারে পরিষ্কার। এবং তিনি আওয়ামীপন্থী ছিলেন সেটাও ফেসবুক স্ট্যাটাসে পরিষ্কার। তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশা, তিনি বঙ্গবন্ধু সিনেমায় অভিনয় করা থেকে শুরু করে নানাভাবে শেখ হাসিনা এবং শেখ হাসিনার সরকারের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন, এটা ওপেন সিক্রেট ব্যাপার। চলুন একটু কয়েকটা প্রমাণ দেখে আসি যে তিনি কতটা মানে ঘনিষ্ঠ ছিলেন আওয়ামী লীগের। প্রথম ছবিটা দেখুন, আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে তিনি এবং তার স্ত্রী তিশা কত ঘনিষ্ঠভাবে হাস্যোজ্জ্বল ছবি তুলছেন। দ্বিতীয় ছবিটা দেখুন, জুনায়েদ আহমেদ পলক, যার প্রেমে পড়েছিলেন তিনি একটা সময়, এবং তার স্ট্যাটাসও আমি দেখাবো। সেখানে তিনি এবং তার স্ত্রী কত হাস্যোজ্জ্বলভাবে ক্যামেরায় পোজ দিয়ে ছবি তুলছেন কিংবা সেলফি তুলছেন, এই ছবিটা দেখুন। তৃতীয় ছবিটা দেখুন, তার স্ত্রী তিশা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন মেট্রো রেল উদ্বোধন করেন, সেই উদ্বোধনে শেখ হাসিনার সঙ্গে গিয়েছিলেন। সেটা কোনো মানে সরকারি সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল না মেট্রো রেলের মধ্যে যে তিশা সেখানে মানে কালচারাল পারফর্ম করতে গিয়েছেন, তা কিন্তু না। মেট্রো রেল শেখ হাসিনা উদ্বোধন করতে গেছেন, সেখানে তিশা গিয়েছেন এবং সেখানে গিয়ে হাস্যোজ্জ্বলভাবে পোজ দিচ্ছেন ক্যামেরায় তাকিয়ে। এই ছবির পরে আপনাদেরকে যে ছবি দেখাবো সেই ছবিটা হচ্ছে 3টা স্ট্যাটাসের ছবি। এই ছবিটা দেখুন, এই ছবিতে 3টা স্ট্যাটাস আছে। একটা স্ট্যাটাসে তিনি লিখছেন, ইতিহাস বড় মানুষকে পরম মমতায় নির্মাণ করে এবং বড় মানুষও ততোধিক মমতায় ইতিহাসকে নির্মাণ করেন, যেমন বঙ্গবন্ধু।
আশা করি দ্রুতই বঙ্গবন্ধুকে আমরা ভাগাভাগির হাত থেকে রক্ষা করব। বড় মানুষ সবার হয়, মানে বঙ্গবন্ধুকে মহান মানুষ হিসেবে তিনি প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন। সেটা 15ই আগস্ট 2017, অর্থাৎ বঙ্গবন্ধুর যে মৃত্যুবার্ষিকী, সেই মৃত্যুর দিনে 2017 সালের 15ই আগস্ট সেই পোস্টটা তিনি দিয়েছেন। এবার আরেকটা পোস্টে যাই, এই পোস্টটা ওই একই ছবিতে। সেখানে তিনি পোস্ট দিচ্ছেন 2015 সালের 14ই ডিসেম্বর। তিনি লিখছেন একটা ধন্যবাদ বার্তা। ধন্যবাদ জুনায়েদ আহমেদ পলক ভাই, ধন্যবাদ ববি সিদ্দিকী। ববি সিদ্দিকী মানে হচ্ছে যে শেখ রেহানার ছেলে। অ্যান্ড আওয়ার ভেরি ওন আশরাফুল আলম খোকন, শেখ হাসিনার সহকারী প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন, যিনি শেখ হাসিনার আমলেই নানা অভিযোগে তাকে চাকরিচ্যুত করা হয় এবং তিনি বিদেশে চলে গিয়েছিলেন। সেই আশরাফুল আলম খোকনকে তিনি বর্ণনা করছেন অ্যান্ড আওয়ার ভেরি ওন আশরাফুল আলম খোকন। সেখানে লিখছেন কি, প্রত্যেক সরকারের ভেতর অনেক সরকার থাকে। আওয়ামী লীগ সরকারের ভেতর যে তরুণ শক্তি আছে তাদের কারণেই বহুবার হোঁচট খেয়েও একেবারে আশা হারিয়ে ফেলি না। এই শক্তি বেড়ে উঠুক শতগুণ, এই শক্তি যুক্তির দুয়ার খোলা রাখুক সমাজের দিকে চোখ মেলে, মানে সমাজের দিকে চোখটা মেলে রাখুক। সেই পোস্ট দিয়েছেন তিনি 14ই ডিসেম্বর 2015 সালে। এবার আসা যাক শেখ হাসিনা সরকার পতনের পরে তিনি কি বলছেন। এই পোস্টে, যে পোস্ট হচ্ছে 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতন হলো, 7 আগস্ট অর্থাৎ 5 আগস্টে বঙ্গবন্ধুর 32 নম্বরের বাড়ি যে ভেঙে ফেলা হলো, তারপরে 7 আগস্ট তিনি পোস্ট করছেন। পুরোটা পড়ার দরকার নেই, এই পোস্ট আপনারা সবাই জানেন। তিনি পোস্ট করেছিলেন, আমি মনে করি অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর একটা জরুরি কাজ হবে 32 নম্বরের বাড়ি সংস্কার কাজ শুরু করা, এই বাড়িকে আগের চেহারায় ফিরিয়ে নিয়ে আসা এবং এই বাড়ির সম্পর্কিত ছবি, স্মৃতিস্মারক যা যা পাওয়া যায় তা দিয়ে জাদুঘর আবার চালু করা। এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যিনি হতে যাচ্ছেন প্রফেসর ইউনূস, তার প্রতি তিনি আহ্বান জানিয়েছিলেন 7 আগস্ট। সেই ফারুকী যখন করলেন, উপদেষ্টা হিসেবে জয়েন করলেন, সেই উপদেষ্টা হিসেবে জয়েন করার পরে তিনি হয়ে গেলেন শেখ হাসিনার কট্টর ডানপন্থী শেখ হাসিনার সমালোচক। প্রতিনিয়ত শেখ হাসিনা এবং আওয়ামী লীগ বিরোধী ন্যারেটিভ তৈরি করাই তার কাজ ছিল। তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা লেখা খুব ঘুরছে। তার মধ্যে একটা পোস্ট আপনাদেরকে দেখাই। সেই পোস্টে দাবি করা হয়েছে নো সেফ এক্সিট ফর ফারুকী ফ্যামিলি গং। ফারুকী, তার ফ্যামিলি এবং তার গংদের কোনো সেফ এক্সিট নয়, এই দাবি করা হচ্ছে। একটা বড় লেখা, মানে ইন্টারিম ক্যাবিনেটে উড়ে এসে জুড়ে বসা সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী এবং উপদেষ্টা পত্নী নুসরাত ইমরোজ তিশা সহ তার ভাই বেরাদার গ্রুপকে নো সেফ এক্সিট, এরকম লেখা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে। কেন ঘুরছে আমি জানি না, কিন্তু এই লেখা ঘোরার কারণ হচ্ছে আমরা দেখেছি যে গত নির্বাচনে বিএনপি বিরোধী যে সকল কন্টেন্ট, চাঁদাবাজি করছে, একটা দল চাঁদাবাজি করছে, চাঁদাবাজিদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব, এটা করব ওটা করব, বিএনপি বিরোধী যত কন্টেন্ট, সেই কন্টেন্টগুলোর ল্যাঙ্গুয়েজ দেখলেই বোঝা যায় যে মোস্তফা সরোয়ার ফারুকী গোষ্ঠীদের নির্মাণের যে ভাষা, সেই ভাষা এই নির্মাণগুলোতে দেখা যায়। এই ফেসবুকে লেখালেখি হওয়ার কারণ কি তাহলে সেটা যে তারা এরকম অভিযোগ করছেন যে এই মানে বিএনপি বিরোধী যে বিশাল ক্যাম্পেন, শত কোটি হাজার কোটি টাকার যে ক্যাম্পেন হয়েছে, কন্টেন্ট নির্মাণের যে ক্যাম্পেন হয়েছে, সেই ক্যাম্পেনগুলো মোস্তফা সরোয়ার ফারুকীর নেতৃত্বে নির্মিত হয়েছে এবং এই খেলাটা মূলত তিনিই কন্ট্রোল করেছেন, এরকমটা কি অভিযোগ করতে চাইছেন তারা? উপদেষ্টা থাকাকালীন তিনি জুলাই জাদুঘর, যেটা গণভবন ভেঙে জুলাই জাদুঘর করা হচ্ছে এবং সেটা করতে পেরে তিনি খুবই খুশি। সেই জুলাই জাদুঘরে 110 কোটি টাকার প্রজেক্ট, সেটাও তিনি তার স্ত্রী, মানে এমন 2টা কোম্পানিকে দিয়েছেন যেটার সঙ্গে তার স্ত্রী জড়িত এবং তার একজন ঘনিষ্ঠ সহকারী জড়িত, এরকম অভিযোগ অনেকে করার চেষ্টা করছেন। এবং সেখানে কত টাকার কাজ হলো, কত টাকা মেরে দেয়া হলো, এই ব্যাপারগুলো হিসাব চাইছেন অনেকে। যখন এই লেখালেখিগুলো চলছে তখন
মোস্তফা সরোয়ার ফারুকী গতকালকে ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন। তিনি তার পরিবারের, তার মেয়ে এবং স্ত্রীর ছবি দিয়ে একটা পোস্ট দিয়েছেন। সেই পোস্টটা আপনারা দেখে নিন। সেই পোস্টটা আলাদাভাবে দেখে নিন। একটা হচ্ছে যে তার ছবি সহ, আর আরেকটা হচ্ছে তার পুরো লেখাটা দেখে নিন। সেখানে তিনি লিখছেন, একটা কঠিন সময়ে এসে, দায়িত্ব নিতে এসে হঠাৎ করেই আমি আবিষ্কার করলাম আমি অনেকের আক্রমণের লক্ষ্যবস্তু। এই আক্রমণ এক পর্যায়ে সকল ভব্যতার সীমা পার হয়ে আমার পরিবারের ওপর এসে পড়ল। আমার স্ত্রী, কন্যা কেউই বাদ পড়ল না। একসময় অপরাধবোধে ভুগতে শুরু করলাম, নিজের পরিবারকে এই বিপজ্জনক পরিস্থিতিতে ফেলায়। সেই সময়ে তিশা এবং ইলহাম আমাকে টেনে না তুললে কাজ করা অনেক দূরের কথা, সুস্থ থাকতে পারতাম কিনা সন্দেহ। আই লাভ ইউ টু। আগেই বলেছি আমরা কঠিন সময়ে দায়িত্ব নিয়েছি, যে কতটা কঠিন সময় এরকম কথা বলেছেন। নিজের দায়িত্বে তিনি কিভাবে সফল হয়েছেন সেই কথা তিনি বলেছেন। কিন্তু শেষটায় আসেন, তার লেখায় শেষটায় আসেন। তিনি শেষে লিখছেন, আমাদের বাংলাদেশটা বহু ঝড় পার হয়ে এখানে এসেছে। গণতান্ত্রিক সরকারের হাত ধরে দেশটা এগিয়ে যাবে ইনশাল্লাহ। আমার পরবর্তীতে যিনি আসবেন তার উদ্দেশ্যে নোট টু সাকসেসের তৈরি করেছি, তার হাতে সেটা তুলে দেব, যাতে কাজ করতে গিয়ে আমার কি ধারণা হয়েছে সেটা তাকে জানাতে পারি। তার সকল প্রয়োজনে তিনি আমাকে পাবেন। সবাই মিলে বাংলাদেশ এবং সবার আগে বাংলাদেশ। তারেক রহমানের যে স্লোগান সবার আগে বাংলাদেশ, তিনি সেই স্লোগান দেয়া শুরু করেছেন এখন। তার মানে এইটাকে কেন্দ্র করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখা শুরু হয়ে গেছে যে তার কি এবারের গন্তব্য বিএনপি। মাঝখানে তিনি কাদের সঙ্গে উঠা বসা করেছেন, কাদেরকে নিয়ে কাওয়ালি সম্মেলন করেছেন, কাওয়ালি উৎসব করেছেন, এবং বাংলাদেশে শত শত মাজার ভেঙে দিলেও সেটা নিয়ে কোনো উচ্চবাচ্য করেননি। অথচ ঘটা করে লালন উৎসব করেছেন, বাউলদের মারা হয়েছে সেই ব্যাপারে কোনো কথা বলেননি। বাউলদের পেটানো হয়েছে, বাউলদের উপরে মব তৈরি করা হয়েছে, সেখানে কোনো কথা বলেননি। শিল্পকলা একাডেমিতে নাটকের দলের উপরে মব তৈরি করা হয়েছে, সেটার বিরুদ্ধে কোনো কথা বলেননি। শিল্পকলার ডিজি তার বিরুদ্ধে অভিযোগ করেছে, টাকা চাওয়ার অভিযোগ করেছেন, সেই ব্যাপারে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিভিন্ন জায়গায়, বাংলা একাডেমি সহ বিভিন্ন জায়গায় তার বিরুদ্ধে কোনো ধরনের কোনো কথা বললেই তাকে সেই পদ থেকে সরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এই ব্যাপারগুলো যেগুলো করেছেন সেগুলো, অর্থাৎ তিনি দায়িত্ব পালনকালে উপদেষ্টা থাকাকালীন চরম ডানপন্থী লোকদের সঙ্গে, চরম ডানপন্থী একটি রাজনৈতিক দলের সঙ্গে তার যে ঘনিষ্ঠতা, এবং সেই রাজনৈতিক দলের নেতাকর্মীদের নিয়ে তিনি যেভাবে আলাদা ন্যারেটিভ, আলাদা সাংস্কৃতিক ন্যারেটিভ তৈরি করতে চেয়েছেন, ইনকিলাব মঞ্চ সহ বিভিন্ন সাংস্কৃতিক ন্যারেটিভ, যেগুলো একেবারে স্পষ্টই বোঝা যায় যে এই ন্যারেটিভটা বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী ন্যারেটিভ। সেই ন্যারেটিভের কাছাকাছি তাকে যখন দেখা গেছে, তখন নির্বাচনের পরে, বিএনপির ভূমিধস বিজয়ের পরে এবার সবার আগে বাংলাদেশ তিনি স্লোগান দিচ্ছেন। এই কারণে কি সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই ফুঁসে উঠছেন এবং ফুঁসে উঠে সবাই সুর তুলছেন, নো সেফ এক্সিট। তিনি কি এমন অপরাধ করলেন? তিনি কি কোনো দুর্নীতি করেছেন? কিংবা জুলাই জাদুঘর নিয়ে সত্যিই কি এটার প্রজেক্টের সঙ্গে তিশা জড়িত রয়েছে? আমরা দেখেছি যে হিসাব দেওয়া হয়েছে সরকারের উপদেষ্টাদের, যে হিসাব, সেই হিসাবে দেখেছি যে এক বছরে তিশার সম্পদ বেড়েছে দ্বিগুণ, অথচ ফারুকের সম্পদ কমেছে। ফারুকের সম্পদ যেখানে কমে সেখানে তিশার সম্পদ কিভাবে দ্বিগুণ হয়, এবং এক বছরে কিভাবে দেড় কোটি টাকার বেশি সম্পদ অর্জন করেন বৈধ পথে একজন অভিনেত্রী, সেই প্রশ্ন অনেকে করছেন। যদিও করতে পারেন, 1-1.5 কোটি টাকা এটা তো কোনো টাকা না। যেখানে মানুষ সরকারে থাকলে কিংবা বিভিন্ন দায়িত্বে থাকলে শত শত হাজার কোটি টাকার প্রসঙ্গ আসে, সেখানে 1-1.5 কোটি টাকা এটা টাকা না, দ্বিগুণ হওয়াটাও এটা ব্যাপার না। তবু কেন অভিযোগগুলো আসছে, তবু কেন লেখালেখিগুলো হচ্ছে, সেই প্রশ্নটা উঠছে। সেই প্রশ্নটা যখন উঠছে, তখন একটা প্রশ্ন বড় হয়ে দাঁড়াচ্ছে যে রাজনৈতিক নেতাকর্মী, রাজনৈতিক অঙ্গনের লোকদের যে খোলস পাল্টানোর ব্যাপারগুলো আমরা প্রতিনিয়ত দেখি, সাংস্কৃতিক অঙ্গনের লোকজনেরও কি এই খোলস পাল্টানোর ব্যাপার আমরা দেখছি? যেমন আমরা দেখেছি যে আওয়ামী লীগের 21শে আগস্ট যে বোমা হামলার ঘটনা, সেই ঘটনা নিয়ে 2023 সালে একটি সিনেমার প্রজেক্ট হয়েছিল। সেই সিনেমা আওয়ামী লীগ নিজে প্রডিউস করেছিল। সেই সিনেমা
সিনেমার পরিচালক যিনি ছিলেন তিনি গত 1.5 বছরে আওয়ামী বিরোধী সব থেকে বড় অ্যাক্টিভিস্টদের একজন। আমরা দেখেছি ওবায়দুল কাদেরের উপন্যাস নিয়ে সিনেমা বানিয়েতে শুটিংও করে ফেলেছিলেন যিনি, ওবায়দুল কাদেরের টাকা নিয়ে। তিনি এখন আওয়ামী বিরোধী সব থেকে বড় অ্যাক্টিভিস্টদের একজন অ্যাক্টিভিস্ট। আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে যে সকল যে সকল এজেন্সি থেকে কাজ হয়েছে এবং সেই এজেন্সির কাজগুলো যে সকল পরিচালকরা করেছেন, ধুমসে করেছেন, সেই সকল এজেন্সির মালিক এবং সেই সকল পরিচালকরা দেখছি গত 1.5 বছরে আওয়ামী লীগের বিরুদ্ধে সব থেকে বেশি বিষোদ্গার করে গেছেন। এই ব্যাপারগুলো আওয়ামী লীগের আমলে সব থেকে বেশি প্রজেক্ট পেয়েছে যে এজেন্সি, সেই এজেন্সির পরিচালকের বিরুদ্ধে অভিযোগ হয়েছে আওয়ামী লীগকে সরিয়ে দেওয়ার যে প্রজেক্ট, সেই প্রজেক্টের অনেক বড় একটা অর্থ তার হাত দিয়ে খরচ হয়েছে। নানা কথা শোনা যাচ্ছে। তার মানে হচ্ছে যে আমাদের সাংস্কৃতিক অঙ্গনের লোকদেরও যে রং বদল, আপনি আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের সহযোগিতা নিয়েছেন, পৃষ্ঠপোষকতা নিয়েছেন, সেটা আপনি সেই রঙে থাকলেই তো ভালো হয়। কিন্তু মাঝখানে আবার একটা রং বদল করা, রং বদল করে ডানপন্থী হয়ে যাওয়া, তারপরে আবার রং বদল করে আবার বিএনপিপন্থী হয়ে যাওয়া, এই যে রং বদলের খেলা, এই রং বদলের খেলা সাংস্কৃতিক অঙ্গনের লোকদের অন্তত শোভা পায় না বলেই অনেকে মনে করছেন। দর্শক, আপনার মতামত কি এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।